নমস্কার, আমি শ্রাবণী। যারা এতদিন আমাকে চেনেন তারা জানেন, আমি বারবারই বলি যে তবে বেশ কিছুদিন হলো আমি সেভাবে মায়ের বই বা শ্রী শ্রী ঠাকুরের বই নিয়ে আসতে পারছি না, কারণ তার জন্য একটা মনোযোগ লাগে। তো আজকে একদম হালকাভাবে একটু গল্প করতে এলাম আপনাদের সাথে। যদি আপনারাও আমার সাথে সহমত হন, ছোট ছোট কমেন্ট করবেন, এটুকু আমি আপনাদের থেকে চাইলাম সহযোগিতা। কারণ এটাও না, আমি একটুখানি এই ভালো থাকার উপায় হিসেবে এসেছি আর কি, যে নিজে এইভাবে নিজে আমি ভালো থাকি। তো চলুন আপনারাও আমার সাথে ভালো থাকুন, এটাই চাইব। আমার মনে হয় যে যে কোনো পরিস্থিতি আমরা শিকার হই সবসময়, যে আমরা ইচ্ছা করে সব কিছু খারাপটা চাই বা খারাপটা করি তা না। আজকে আরও গল্প করতে আসার কারণ হলো মানে কেমন একটা মানে নিজের মনের মধ্যে হলো, সেটাকে একটুখানি শেয়ার করাই বলা যেতে পারে আর কি। তো দুপুরবেলায়, এখন তো সন্ধেবেলা, দুপুরবেলায় আমি আজকে আমার ছোট ছেলের চোখে আর কি ড্রপ দিতে হবে। চোখটা ওর দেখা মানে ড্রপ দিয়ে পাওয়ারটা ঠিক হবে, তো 20 মিনিট ছাড়া ছাড়া ড্রপ দিতে হবে। তো তখন আমি কি করব, যদি শুয়ে পড়ি তাহলে তো ঘুমিয়ে পড়বো। ক্লান্ত থাকে সত্যি কথা বলতে কি, আপনারা যারা জানেন যে আমার মতন যারা গৃহবধূ, সকাল থেকে রাত অবধি যাদের সাংসারিক কাজকর্ম করতে হয়, তারা আমরা একটুখানি যদি মানে আরাম পাই, স্নান টান সেরে ভাতটা খাওয়ার পরে, তারপরে তো ভেতো বাঙালি যাকে বলে, পাখার তলায় একটু বসলে কিন্তু আমাদের ঘুম পেয়ে যায়। এটা হচ্ছে আমার আমার ক্ষেত্রে এটা অবশ্যই হয়। তবে যারা খুব শরীর সচেতন তারা মনে হয় দুপুরবেলার ঘুমটাকে এড়িয়েই চলেন। কিন্তু আমি দুপুরবেলা ঘুমাই, কারণ আমার মনে হয় আমি যদি আধ ঘন্টাও ঘুমাতে পারি, ওই ঘুমটা আমাকে আবার ওই পরের স্টেপের কাজটার জন্য মানে কি বলবো, শরীরটাকে সুস্থ রাখতে সাহায্য করে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেটা বলতে এসেছি, তো সেই সময় আমি ওই ড্রপ দিচ্ছি আর ফোনটাকে ঘাঁটছি। এবার ফোনটাকে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা চোখ মানে একটা জায়গায় ফেসবুকেই একটা এলো, যে সে বলছে বলা ভুল, তিনি বলছেন, কারণ ওনার মনে হয় আমার থেকে বয়সে উনি বড়, যে এরকম এখন যদি আমরা মেয়েদের বিয়ে দিই, সে ছেলে মেয়ে উভয়ই, কথাটা একদিকে ঠিকই বলেছেন, আমি ওনার কথার কোনো মানে খামতি ধরছি না, কিন্তু আমি মানে শুধু সময়টা, যে সময়টা কি সময় এলো যে আমাদের এইভাবে চিন্তা করতে হচ্ছে। যেটা উনি বলতে চেয়েছেন যে যেমন মেয়ের বাড়ি থেকে কোনো কিছু দেয়া হয়, যখন এদের ডিভোর্স হয়, মানে ছেলে আর মেয়ের যদি মিল না হয়, ডিভোর্স হলে মেয়ের বাড়ি থেকে কী করে, সেই সমস্ত কিছু ক্লেম করে যে আমরা যা যা দিয়েছি সেগুলো ফেরত দিয়ে দাও। তো উনি বলতে চাইছেন যে যখনই ওই দান দেবেন, সেই দানপত্র একটা করবেন, তার মধ্যে সমস্ত কিছু লেখা থাকবে যে এটা এতটা সোনা দিয়েছি, এই খাট দিয়েছি, এত বড় টিভি দিয়েছি, বা কি যা কিছু যাই দেবেন সেই সব জিনিসপত্র একটা কাগজের মধ্যে লেখা থাকবে, এবং সেই কাগজের মধ্যে নিজেদের সই সাবুত থাকবে দু তরফের আর কি। তারপরে সেটা উকিলের কাছ থেকে, যেমন রেজিস্ট্রি হচ্ছে সেরকম ওইটারও যেন একটা রেজিস্ট্রি থাকে, ওটা উকিলের কাছ থেকে একটা মানে স্ট্যাম্প দিয়ে রাখতে হবে নিজেদের কাছে। কারণ আমাদের এখন এটা ভাবতে হচ্ছে যে আমরা যদি ভবিষ্যতে যদি না হয় একসাথে থাকা, তাহলে তো ডিভোর্স হবেই। ছাড়াছাড়ির সময় এইসব জিনিসপত্র চাওয়া হবে, তাহলে একটা মানে ওই ছবি টবি তোলা থাকবে, একদম পুরো প্রমাণ থাকবে যে এই দিয়েছে, তাহলে সেগুলো ফেরত দাও। তো ওনার বক্তব্য আবার এটাও হচ্ছে যে মেয়ে মানে এটা তো একদম সত্যি কথা, যে ছেলের বাড়ি থেকেও তো মেয়ে অনেক কিছু পায়, মেয়ে অনেক গয়না পায়, ছেলের বাড়ি থেকে গয়নাগাটিও মেয়েকে দেওয়া হয়। তো সেইগুলো কি মেয়েটা ফেরত দিয়ে যায় জানি না। এইটা হচ্ছে ব্যাপার। তো এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে, এগুলো যাদের মধ্যে হয়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এরম কারণ না হয়, এই মনোভাবটাই আমাদের মধ্যে যেন না আসে। তো উনি বলছেন এগুলো কিন্তু এখন থেকে ভাবনা চিন্তা করে রাখতে আর কি, আগে থাকতে। তো আমার এইটা মনে হলো, সেই মুহূর্তের মধ্যে আমার একটু মনে হলো যে এমন দিন এলো আমাদের এগুলো ভাবতে হচ্ছে, যে বিয়ে তো দিচ্ছি ধুমধাম করে, লোকজন নিমন্ত্রণ করে, বাবা মার যতটা সামর্থ্য মেয়ের তরফ থেকে সে তার মেয়েকে দিচ্ছে, বা ছেলের বাড়ি থেকে যতটা সামর্থ্য সে তার বৌমাকে দিচ্ছে, বা ছেলেরও যে বিয়ে হচ্ছে তারও তো একটা বিরাট খরচা আছে, সেটাও করা হচ্ছে। তারপরে কি চিন্তা করে রাখতে হবে আমাদের যে এরা কিন্তু নাও ঘর করতে পারে, এটা হচ্ছে ব্যাপার। তো এবার আমি আসি, এই যে চিন্তাটার কথা, এটা আমার ভাবতে খারাপ লাগছে যে একটা বিয়ে হবে, বিয়ে তো একটা শুভ কাজ,
তো বিয়ে জানি এই রকম হচ্ছে বলেই আজকে এই কথাটা উঠে এসছে। এখন বহু জায়গায় ছেলেমেয়েরা মানিয়ে থাকতে পারছে না। আমার দেখাও এরকম আছে যে বিয়ের বেশ কিছুদিন পর থেকে তারা যে কোনো পরিস্থিতিতেই একসঙ্গে তাদের থাকা সম্ভব হচ্ছে না। তো তখন তাদের ডিভোর্স হচ্ছে, বা বহু শুনছি, হ্যাঁ, নানান জায়গা থেকে জানছি যে এইরকম মারাত্মক ঘটনা ঘটছে, কাকে মেরে ফেলা হচ্ছে, অনেক কিছু সমস্যা হচ্ছে, যে তার জন্যই এমন একটা দিনকাল এলো যে এইটা আমাদের ভাবতে হবে। কিন্তু একটু যদি আমরা পিছিয়ে যাই আমাদের ছোটোবেলাটা, হ্যাঁ, আমরা সব সময় দেখেছি, এটা আমি না বেশিরভাগই, আপনারা এটা ভাবতে পারেন যে গল্প বলে আমি অন্যকে নিয়ে আলোচনা করতে আসি না, আমি বেশিরভাগটা কিন্তু আমার নিজের জীবন দিয়েই কথাটা বলবো, যতটা আমি আমার অভিজ্ঞতায় যতটা আমি দেখেছি সেটা নিয়েই বলবো আর কি। তো আপনাদের কারোর যদি জীবনে এরকম ছোটো ছোটো কোনো ঘটনা থাকে তো বলবেন। যেমন আমি আমার নিজের মায়ের কথা বলি। আমার মা ভীষণ শান্তিপ্রিয় মানুষ, কারণ তার নামই শান্তি। সত্যি কথা বলতে কি, নাম বলে নয়, এমনি আমার মা কখনো, আমি সবসময় ছোট থেকে বড় হয়েছি, দেখছি যে মা কি, যদি চুপ করে থাকলে সেটা সমাধান হয়ে যায়, তো মা সেই ব্যাপারে আর কোনো কথাই বলতে চান না। যেহেতু বাবারা 3 ভাই ছিলেন, সম্পত্তির ব্যাপার স্যাপার আছে বা গাছপালা আছে, কোনো কিছু নিয়ে যদি বা কখনো তর্ক বিতর্ক হয়ে যায় আগে, হয়তো বাবার নেই সেই অবস্থাতে, বা মাকে দেখেছি কখনো সেই কথাটা কিন্তু বাবার কানে তোলেননি কোনো সময়ের জন্য, কারণ আমার বাবা একটুখানি রেগে যায়। এটা কি, মা ভাবতো যে আমি আবার বলবো, সেটা নিয়ে আবার রাগারাগি হবে, চেঁচামেচি হবে, তার থেকে থাক। এই জন্য কিন্তু আমাদের বাড়িতে আজও আমার মায়েরা 3 জায়ে কোনোদিনও ঝগড়া হয়নি, মাদের 3 জায়ের মধ্যে কোনোদিনও ঝগড়া হয়নি। আর আমরাও জেঠু কাকু মিলিয়ে 6টা বোন একটা বাড়িতে থাকতাম। খালি বড়দিদির আগে বিয়ে হয়ে গেছিলো, মানে যার তো যে বড় দিদি তার আগে বিয়ে হয়ে গিয়েছিল। তো সে বাদে আমরা 5 জন থাকতাম একসাথে, কোনোদিনও কিন্তু আমাদের মধ্যেও সেইভাবে ঝগড়াঝাটি হয়নি। এই হচ্ছে ব্যাপার। তো এটাই বলবার যে ছোট থেকে যদি আমাদের মনের মধ্যে এইভাবে তৈরি করতে হয়, আমার সে ছেলেই হোক বা মেয়েই হোক, যেমন এখনকার মানুষ বলবো কি, বিশেষ করে আমাদের মতন, আমরা যারা গার্জেন, আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যারা ভাবেন যে কাজ করলেই হয়তো ছেলে মেয়েকে, বাবা কাজ করাবো, ছেলে মেয়ে কাজ করবে, এইটা না, ভাবনাটা এইভাবে আসবে না। ভাবনাটা এইভাবে আসবে যে আমার ছেলে মেয়ে শুধু পড়াশোনা শিখবে, তাকে যদি ভবিষ্যতে কোথাও গিয়ে থাকতে হয় আলাদাভাবে, তখন যেন তার না অসুবিধা হয়, সে যেন নিজেরটুকুনি নিজে করে নিতে পারে। এবং প্রথম থেকেই যদি আমরা তার মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি যে দেখো, মানিয়ে চলতে হবে, মেনে চলা আর মানিয়ে চলা দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি বলবো না যে একতরফা কোনো কিছু করতে, একটু তো এটা ভাবতেই হবে যে যদি একটু মানিয়ে নিই, একটুখানি অ্যাডজাস্টমেন্ট, যেটাতে একটা সংসার বেঁচে যাবে, হ্যাঁ, এইটুকু যদি করি তাহলে একটা সংসার বেঁচে যাবে, তাহলে সেইটুকুনি কেন করব না? একটা সংসার ভাঙতে বেশি দিন সময় লাগে না, কিন্তু একটা সংসারকে গড়তে অনেক দিন সময় লাগে। আমরাও তো অনেক ছোটোবেলায় এসেছি বিয়ে হয়ে, তা বলে এখন হয়তো অনেকে কমেন্ট করবেন যে আগেকার জেনারেশন আলাদা ছিল, কিন্তু ছিল, যেমন ছিল তেমনই চলুক না। এখনকার মেয়েদের যেমন, যেসব বাড়িতে আমি দেখছি, যারা এরকম অনেক দেখছি যে স্ত্রীরা চাকরি করছে, স্বামীরা অনেকটা ঘরটা সামলাচ্ছে, আবার যখন স্বামী বেরোচ্ছে তখন, এরকম যদি দুজনের মধ্যে অ্যাডজাস্ট থাকে তাহলে কিন্তু কোনো সংসার ভাঙার ব্যাপার হয় না। কিন্তু কোনো স্ত্রী যদি ভাবে যে আমি বাইরে বেরোচ্ছি বলে আমি কিন্তু ঘরটাকে আর কিছুই দেখবো না, তাহলে তার সংসারটা কী করে টিকবে? এটাও একটা ব্যাপার। ছেলে, বাচ্চা কাচ্চা, ছেলে বলা ভুল, বাচ্চা কাচ্চা, মেয়ে হোক, সন্তান হোক, বাচ্চা হোক, যাই হোক, তাকে একজনকে দেখতে হবে, তার জন্য আরেকজন পরিচারিকা রাখতে হবে, নানান কিছু, সবটাতেই না একটা দেখবেন যে একটা মানানোর ব্যাপার আছে। কোনো কিছু একতরফা হয় না অবশ্যই, কিন্তু একটুখানি মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলতে পারলে আমার মনে হয় তাহলে আর এই ভাবনাগুলো আসবে না বিয়ের আগে থাকতেই, যে আমরা যা যা দানপত্র করছি সেগুলো দানপত্র করে রেখে দিই একবারে, তাহলে কি যদি ডিভোর্স হয় তাহলে আমরা সেই সমেত সব কিছু ফেরত পাবো। এটা কি ঠিক? আগে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, কারণ আমি ভীষণভাবে জানতে আগ্রহী যে সবার মতামতটা কি। আমার একটু শুনে সত্যি কথা বলতে কি একটু কেমনই লাগলো যে এমন দিনে এসে আমরা পৌঁছেছি যে আমাদের মানে বিয়ের আগেই, বিয়ে যে শুভ জিনিস একটা, তার আগেই আমাদের ভাবতে হচ্ছে যে যদি ডিভোর্স হয়ে যায়, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের মানসিকতাটা কোথায় পৌঁছচ্ছে?
তো আমি যেটা বলবো, আমার ছেলে সন্তানই হোক বা মেয়ে সন্তান, আমার যেমন আমি আমার পুত্র সন্তান তাকেও আমি কিন্তু শেখাই যে দেখো বাবা, শান্তি যদি সংসারে চাও সবটা মানিয়ে নিতে হবে। তা বলে আমি এটা বলছি না যে তোমার বউ সব অন্যায় করবে তুমি সবটা মেনে নেবে, এটা নয়। তুমি দুটো ব্যাপার আছে, যে কোনো কিছু ঝঞ্ঝাট হওয়ার মধ্যে একজনের দোষে কিন্তু কখনো দোষ হয় না, কম বেশি দুজনের কিন্তু দোষ থাকে। একজনের দোষে কখনো কোনো কিছুই একজনের দোষে কিন্তু কোনো সময় হয় না, এটা দুজনের কম বেশি দোষ থাকবেই। কাজেই আমি যদি অন্যের দোষটা না দেখে নিজের দোষটা খোঁজবার চেষ্টা করি যে না এটা আমার দোষ আছে, তাহলে কিন্তু এতটা অশান্তিটা বাড়তে পারে না। বিশেষ করে আমি এখন তো এমনিতেই ছোট ছোট ফ্যামিলি, ছোট স্বামী স্ত্রী, খুব জোর হয়তো শাশুড়ি শ্বশুর, তাও অনেকের থাকে না, ছোট্ট ছোট্ট ফ্যামিলি, তাদের মধ্যেও যদি না মিল থাকে, তাহলে আমি তাহলে বলবো যে আগেকার যখন একান্নবর্তী পরিবার ছিল, তার একটা সুযোগ সুবিধাও ছিল, কেউ গেলে তাকে চিন্তা করতে হতো না যে আমি বেরোচ্ছি বাইরে, আমার বাচ্চাটাকে কে দেখবে বা বাচ্চাটা। এখন যেমন ছোট ছোট ফ্যামিলিতে এগুলো খুব অসুবিধা, সব জায়গায় তো বাচ্চাকে নিয়ে যাওয়ার মতো নয়, হয়তো কোনো দরকারে যাচ্ছি, তখন এমন পরিস্থিতি হয় যে বাচ্চাটাকে কার কাছে রাখবো, কোথায় রাখবো, সেটা নিয়েও চিন্তা করতে হয়। তো আমরা যেমন বাইরেটা সামলাবো, বাইরের দিকটা খেয়াল রাখবো, তেমন যদি আমরা ঘরটাকেও খেয়াল রাখি, ঘরটাকেও দেখি, তাহলে মনে হয় আমার সংসারগুলো বেঁচে যায় আর কি। এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই সকলে একটু কমেন্ট করবেন কীরকম, মানে এই নিয়ে কি আমি গল্প করতে পারি, বা এই ধরনের গল্প কি আপনারা শুনতে আগ্রহী? তাহলে আমি এই ধরনের অনেক অনেক কথা মনে হয় জানেন। এই যে সন্ধেবেলা আমি একটু চা নিয়ে বসেছিলাম, তা চা নিয়ে মনে মনে হলো যে একটুখানি গল্প করি। তো সবসময় তো সামনে কাউকে পাওয়া যায় না, আমার স্বামী সন্ধেবেলায় দোকান খুলতে চলে গেছে, এই যে আমি এতক্ষণ ছিলাম, এই যে এখনও জামা পরে আছি, খুলিনি। তো এসে আমি চাটা নিয়ে উঠলাম ওপরে। আমার দুটো সন্তান, ছোট ছেলে আপনার 12-এ পড়ছে, সেমিস্টার যদিও ভাগ হয়ে গেছে, আর বড় ছেলে চাকরি করে। তো এই নিয়ে আমার জীবনযাত্রা তো বুঝতেই পারছেন, এখন তো সরকারি চাকরির অনেকটা চাপ জানেন সকলেই, যে একদম তাড়াতাড়ি। তো সেই ভোরবেলা অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে সকলের জন্য রান্না। এবার আমার বাড়িতে কিন্তু ঠাকুরের কাজও হয়। হ্যাঁ, আমি দেখাই মাঝে মাঝে, দেখবেন যারা আমাকে চেনেন তারা তো জানেনই যে আমার বাড়িতে ঠাকুরের কাজ হয়, সেটাও আমি দেখাবো। তো তারাও থাকে আমার বাড়িতে, ঠাকুরের কাজ যেমন হয় সেসব যারা কারিগর আর কি কাজ করে, তারা আমার বাড়িতে থাকে, খায়, চা খায়, জল খায়, সবই খায়, ভাত খায়, রুটি খায়, আমরা যা খাই তারাও তাই খায়। তো আমার হচ্ছে, আমি বিশেষ করে আমার শাশুড়ি মার এখন অনেকটা বয়স হয়ে গেছে, এখন কিন্তু আমি একা, মানে একাই বলবো, শাশুড়ি মা কুটনোটা কেটে দেয়, বাকি সমস্ত রুটি তরকারি কিন্তু আমি করি, দিনের বেলা রান্না করে তাদের খাবার প্যাকিং করে সমস্ত কিছু করে কিন্তু এই ভিডিও করতে বসছি। তো আপনাদের কাছে অনেকটাই আশা নিয়ে বসেছি যে আমি এইভাবে একটু, আমার মনে হয় যে এইভাবে যদি আমি কথা বলতে থাকি, আমি নিজেও অনেকটা হালকা হব এবং অনেক কিছু আমার বলাও থাকবে। তো আমি বারবারই বলি, আমরা যদি মাকে দেখি, মা বলতে আমার এই মা, এই যে দেখুন, মা সারদা দেবী। তো মায়ের বই, হ্যাঁ, স্বামীজির বই আমি প্রচুর তখন পাঠ করেছি। অনেকে শুনতেন, সবাই তো সময়ের অভাব সকলেরই, আমি কারোর ওপর দোষ দেবো না। দেখুন স্বামীজির বই, তো এইগুলো আমি চেষ্টা করি পাঠ করার। তো আমার যেখানে যেখানে ভালো লাগে আমি অনেকটা করেই আলোচনা করে রেখেছি, যদি কেউ মনে করেন আমার এই ইউটিউবের চ্যানেলে আগে গিয়ে দেখতে পারে। তো আমি চাইবো, আমার ফেসবুকেও একটা এলোমেলো পেজ আছে, তো আপনারা যদি চান সেখানেও দেখতে পারেন। সেখানে আমি অবশ্য বেশি কিছু পোস্ট করতে পারি না, কারণ এতটা আমার সময় হয়ে ওঠে না। আমি যতটা পারি, এই যেমন ধরুন এখন নেবে এখন 30টা রুটি হবে, তো এটা আমি এবার করব। এখন প্রায় 7:30 পৌনে 8টা বাজে। যাই হোক, এবার আমি চললাম, আজকে এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি গল্প শুনতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আমার জীবনের গল্প নিয়ে আপনাদের কাছে আসবো। চললাম আজকে পর্যন্তই।